আমাদের যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের বেশ কিছু খবর দৈনন্দিন সব খবরের পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে আজ গত কয়েকদিনের মতো বারুইপুরের খবর বলুন বা সকাল থেকে বারুইপুর সংক্রান্ত এনকাউন্টারের খবর বলুন বা বিকেলের পর থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে যে তুলকালাম চলল হাজরা থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত, এইসব খবর চলেছে, আপনারা দেখেছেন, বুধ হয়েছিল গোটা রাজ্য। কিন্তু এই খবরগুলোর মাঝে কোথাও কি ঢাকা পড়ে যাচ্ছে কিছু ভালো খবরও? যে ধরনের খবর রাজ্যবাসী শুনতে চান, ডেভেলপমেন্টের খবর, লগ্নির খবর, কর্মসংস্থানের খবর, এই খবরগুলো কি কোথাও চাপা পড়ে যায় এই সমস্ত খবরের আড়ালে? একটু আলোচনা করি আমরা। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। কিছু ভালো খবর সারাদিন আমরা দেখলাম, এই এনকাউন্টার, এর নানান রকম দর্শকদেরও বিভিন্ন ওপিনিয়ন থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, কিন্তু এর বাইরে গিয়েও কোথাও আজকে সারাদিন এই এনকাউন্টার, বিকেলে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে দুটো রাজনৈতিক ক্ল্যাশ যেগুলো পশ্চিমবঙ্গে বরাবর চলে আসে, এর পাশাপাশি ভালো খবরও তো দর্শকরা শুনতে চান, ঢাকা পড়ে যায় হয়তো বা কোথাও। তুমি আজ কি ভালো খবর দিতে পারো দর্শকদের জন্য? দেখো, ভালো খবর দেওয়ার মানে আজকে আমার গোড়া থেকে ইয়েই ছিল যে একটা ইচ্ছে বা পরিকল্পনাই ছিল যে গতকাল রাত্রিবেলা সে খবর পাওয়ার পর থেকে যে আজকে আমরা এই পশ্চিমবঙ্গে লগ্নি, বিনিয়োগ এসব নিয়ে আলোচনা করব। সরকার বিভিন্ন জায়গায় যে রাজস্ব লিকেজ বন্ধ করেছে সেসব নিয়ে আলোচনা করব। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই জানা যায় যে এই বারুইপুরে এনকাউন্টারের ঘটনাটি। এবার এইটা নিয়ে কেন আমি আজকে আলোচনা করছি না, তার কারণ হচ্ছে সকাল থেকে মানুষ দেখেছে, ডিজিটাল মিডিয়াতে দ্য ওয়ালেও খবর বেরিয়েছে, দ্য ওয়ালে সোশ্যাল পেজে আছে, ওখান থেকে লাইভ হয়েছে, বিভিন্ন লোকজন তাদের কমেন্ট জানিয়েছে। আর এইটা নিয়ে আমি আমার কথা আগের দিন বলেই দিয়েছি, পরপর দুদিনই বলেছি যে আমার ব্যক্তিগত মত হচ্ছে, বা ওয়ালের যদি এডিটোরিয়াল অবস্থান কেউ জানতে চান, আমার এডিটোরিয়াল বা আমাদের এডিটোরিয়াল অবস্থান হচ্ছে যে আমরা মনে করি যে ইনস্টিটিউশনাল মেকানিজম, যে ইনস্টিটিউটগুলো তৈরি হয়েছে ভারতবর্ষের একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে ইনস্টিটিউশন যেন দুর্বল না হয়। মানে যে পুলিশে কাজ করবে, জুডিশিয়ারি কাজ করবে, কোনো একটা যেন স্টেপ জাম্প না হয়, এই আশঙ্কা আমরা গত দুদিন প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে ভোটের আগে যেটা জমা খরচের গল্প বলা হয়েছিল, যে সকালে জমা বিকেলে খরচ, সেটা না হলেই বাঞ্ছনীয়। কারণ হচ্ছে যে তাহলে জুডিশিয়ারির ভূমিকা কোথায় থাকবে একেবারেই। কিন্তু আমি এটাও দেখছি যে বিপুল সংখ্যক মানুষ এই যে স্টেপ জাম্প করা এটাকেই সমর্থন করছে, এটাকেই স্বাগত জানাচ্ছে। এমনকি যে আজকে প্রভাস মণ্ডল মৃতের পরিবার, তার মাকেও আমি দেখেছি যে তিনি বলেছেন আমি শবদেহ নিতেও যাব না। তার স্ত্রী বলেছেন যে ও তো ওরা থেকে এরকম নোংরা ছিল, ফলে এরকম তো হওয়ারই ছিল, তো ফলে তার পরিবার বলেছে। কিন্তু যে যাই বলুক না কেন, এবং এই কথাটা বললে আমি জানি হাজার হাজার সমালোচনা ধেয়েও আসবে, একটা নিজার রিয়াকশন প্রত্যেকেই মনে করছেন, আসলে প্রত্যেকে অ্যাজিটেটেড হয়ে আছেন। লাগাতার যে ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তাতে মানুষের অসন্তোষটাও কোনোভাবে বিভিন্ন কারণে মানুষের অসন্তোষটাও জাস্টিফাইড। কিন্তু তবুও বলবো যে বিচার ব্যবস্থার যে স্টেপ, সেটাকে যদি আমরা জাম্প করে চলে যাই, তাহলে সামগ্রিকভাবে যে ইনস্টিটিউশনগুলো তৈরি হয়েছে সেই জায়গাটা দুর্বল হয়ে যায়। এটা লং টার্মে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো নয়। তো এইটুকুনি বলেই আমি ওই এনকাউন্টার পর্ব থেকে বেরিয়ে আসতে চাই। আর দুই হচ্ছে যে পলিটিক্যাল ক্ল্যাশ আমরা হাজরা মোড়ে দেখেছি, এটা পশ্চিমবঙ্গে গত প্রায় 40-50 বছর ধরে এই চলছে। তো আমার জিজ্ঞাসা হচ্ছে যে আমরা কি এখানেই থাকবো না আমরা এগোবো? মানে বাম জমানায় সন্ত্রাস হয়েছে বলে তৃণমূল জমানায় সন্ত্রাস হবে, আবার তৃণমূল জমানায় মিছিল মিটিং করতে দেয়নি, বাধা দিয়েছে। শুভেন্দু অধিকারী যখন নমিনেশন ফাইল করতে গেছেন তখন ডিজে বাজিয়ে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর যে যাত্রা সেটা পণ্ড করার চেষ্টা হয়েছে। তার জন্য আজকে 21শে জুলাইয়ের যে মিছিল, সেটাকেও একটা হইচই করে ডিজে বাজিয়ে পণ্ড করে দেওয়া। এই হোয়াটাবাউটারি, এই পলিটিক্সটা কবে থামবে আমি জানি না, কবে বেরোতে পারবো, এবং এইটা নিয়ে ফার্দার কোনো আলোচনার জায়গা আছে বলেও আমার মনে হয় না। শুধু একটুখানি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই যে মিছিল বেরিয়েছিল সেটাকে বাধা দিয়ে আজকে সেটাকে আরো প্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে। এটা বরঞ্চ তৃণমূল, ওই কালীঘাট তৃণমূলের ভালোই হয়েছে, খারাপ হয়নি। দুপুরের পর থেকে হাইলাইটেড হয়েছেন তারা। কিন্তু মূল প্রসঙ্গে যেটা আসি সেটা হচ্ছে যে যেটা তুমি বলেছিলে যে ভালো খবর ডেফিনেটলি যে আজকে নবান্নে
মিৎসুবিশির দুই কর্তা, মিৎসুবিশি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুই কর্তা, তাদের দুই জাপানিজ আর কি, তাদের নাম হচ্ছে, একজনের নাম তারা আজ এসেছিলেন এবং শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, শিল্পমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেন এবং লগ্নির বিষয়ে লগ্নির বিষয়ে তারা যে কথা বলেন ওখানে এখানে এসে কিছুটা এবং তাদের নাম হচ্ছে, একজনের তেরুও ফুজিতা আর একজন হচ্ছেন তোমাফুমি কোয়ামা। এরা দুজনেই মিৎসুবিশি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দুই কর্তা এবং ইন্টারেস্টিংলি এরা পশ্চিমবঙ্গে আসার আগে আসামেও ভিজিট করে এসছেন এবং আসাম গভর্নমেন্টের সঙ্গে মিটিং করেছে। তার কারণ হচ্ছে তারা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি তারা ইস্টে ইনভেস্ট করতে চায়। তা না হলে তারা একটা পুরো দেখো যে আসামে ভিজিট করে আজকে পশ্চিমবঙ্গে এসেছে এবং আজকে নবান্নে গিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার সুব্রত গুপ্ত এবং মুখ্য সচিব ছিলেন না, প্রভাস মিশ্র ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি, তো এদের সঙ্গে মিটিং করে এবং তারপরে শিল্পমন্ত্রীর সাথে আমার কথা হয়। তিনি ফোনে খুবই এক্সাইটেড শোনাচ্ছিলেন এবং তিনি আমাকে এদের নাম বলেন যে এই তোমাফুমি কুয়ামা আর টেরিও ফুজিতা, তো এদের দুজনের নাম বলেন যে এরা এসেছিলেন এবং কেন এক্সাইটেড তার কারণ হচ্ছে যে তারা এসে বলেছেন যে তারা পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরি করতে চান। কদিন আগেই আমি এখানে বলেছি যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ রয়েছে পশ্চিমবঙ্গে একটি সেমিকন্ডাক্টর বড় প্লান্ট হোক, সেজন্য তিনি টাটাকেও অ্যাপ্রোচ করতে চান। আমরা এপিসোডও করেছি কারণ টাটা যেহেতু অলরেডি অসমে ইনভেস্ট করেছে এবং যেহেতু অসমে টাটা ইনভেস্ট করেছে, তো এই সেমিকন্ডাক্টর প্লান্টের ব্যাপারে মিৎসুবিশি অসমকেও অ্যাপ্রোচ করছে, আবার বেঙ্গলকেও অ্যাপ্রোচ করছে। যেখান থেকে দেখো তারা বাণিজ্য করতে চায়, তারা ব্যবসা করতে এসেছে, তো কোনো দাতব্য করতে আসেনি। তার ফলে যেখান থেকে তারা ভালো ইনসেন্টিভ পাবেন, ভালো ব্যবস্থা পাবেন, যেখানে মনে করবেন যে তারা শিল্পের বিনিয়োগের জন্য অনুকূল, সেখানেই তারা পূর্বে বাণিজ্য করতে চাইছেন, লুক ইস্ট, ঠিক আছে। এবং তো তারা বলেছেন যে তারা এখানে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট করতে চান। গভর্নমেন্টের সঙ্গে যে আলোচনা আজকে হয়েছে, তাপস রায় আমাকে, শিল্পমন্ত্রী তাপস রায় জানালেন যে তাদেরকে বলা হয়েছে যে তারা সরকার তাদের 2 বা 3টে জমি দেখাবে যেখানে তারা লগ্নি করতে পারে এবং তারা সপ্তাহ 2 বাদে আবার আসবেন এবং জমি জমা দেখবেন। যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহ আছে বলেই তারা নিজে থেকে এসেছেন, অসমে এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছেন। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে তার মানে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আমরা রয়েছি, যে এমন নয় যে তারা পশ্চিমবঙ্গে এসেছেন বলে পশ্চিমবঙ্গেই লগ্নি করবেন বা অসমে গিয়েছেন বলে অসমেই লগ্নি করবেন। কিন্তু যদি আজকে পশ্চিমবঙ্গ বেটার ডেস্টিনেশন, এটাই যদি পশ্চিমবঙ্গ দেখাতে পারে এবং তার মধ্যে ডেফিনেটলি একটা ল অ্যান্ড অর্ডার একটা ডেফিনেটলি একটা পার্ট। তো আর দেখো যে অসমের তুলনায় আমরা বলবো না যে অসমে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অসমেও লগ্নি হোক, পশ্চিমবঙ্গেও লগ্নি হোক, কিন্তু আমরা বাঙালি হিসেবে চাইবো পশ্চিমবঙ্গে হোক। তো এবার পশ্চিমবঙ্গে তুমি দেখো যে সিপোর্ট, তুমি দেখো কানেক্টিভিটি, সব দিক থেকে অসমের থেকে অনুকূল। অসমে হচ্ছে এটা ডিফিকাল্ট টেরেন, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা এখনো রেল নির্ভর, এখনো, তো ফলে কোনো সিপোর্ট নেই। তো সেদিক থেকে পশ্চিমবঙ্গের একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। তো এবার এইটা যদি পশ্চিমবঙ্গে আজকে একটা মিৎসুবিশির মতো সংস্থা, একটা সময় যখন তৈরি হয়, হলদিয়া পেট্রোকেমিক্যালের সময়, তখনও মিৎসুবিশির একটা লগ্নি ছিল। তারপরে আবার যদি মিৎসুবিশি ফিরে আসে পশ্চিমবঙ্গে, তো সেটা একটা পশ্চিমবঙ্গের জন্য একটা পজিটিভ বিষয় তো বটেই। লগ্নির পাশাপাশি একটা কর্মসংস্থানের একটা বিষয় উঠে আসবে নিশ্চিতভাবেই। দেখো, যেটা আমরা আগের দিনে বলেছিলাম যে টাটা যে প্যাকেজিং ইউনিট, সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিট যেটা তৈরি করেছে, 2টো ইউনিট এখনো পর্যন্ত করেছে, একটা গুজরাটের ঢোলেরায়, একটা অসমে। তো অসমে মেনলি ওই সেমিকন্ডাক্টরগুলোকে প্যাকেজিং হবে ইত্যাদি প্রভৃতি। তো সেখানে প্রায় 27,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, 27,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং বলা হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলিয়ে প্রায় 26 থেকে 27,000
মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো পশ্চিমবঙ্গে যদি আজ এরকমই একটা ইকুয়ালি একটা বিগ একটা সেমিকন্ডাক্টর প্লান্ট হয়, সে যেই করুক না কেন, টাটাই করুক বা মিৎসুবিশি করুক, তাহলে পশ্চিমবঙ্গে 15-20 হাজার 26,000 যদি আজ কর্মসংস্থান হয়, হিউজ, অনেকটা দরজা খুলে যাচ্ছে। ঠিক আছে, একটা হিউজ ব্যাপার। তো শুধুমাত্র মিৎসুবিশি নয়, আরো অনেক সংস্থাই তোমার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। যে কথাটা কারা আরো কারা রয়েছেন দেখো, যেটা আমি সপ্তাহখানেক আগে এই দা ওয়ালে আমরাই প্রথম বলেছিলাম যে খুব বড় কিছু নয়, ডানকুনিতে লাক্স কোজির অলরেডি একটা হুঁশিয়ারি ইউনিট আছে, কিন্তু তারা আরো একটি ইউনিট ডানকুনিতে খুলতে চাইছেন এবং 600 কোটি টাকা ইনভেস্ট করতে চাইছেন, লগ্নি করতে চাইছেন। আজকে নবান্নে অশোক টোডি গিয়েছিলেন এবং সম্ভবত 11 তারিখ শনিবার আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা হবে, বা হয়তো ডানকুনিতে একটা কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে চিফ মিনিস্টার হয়তো যাবেন এবং হয়তো শিল্পমন্ত্রীও যাবেন, সেখানে একটা আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা হবে। বড় বিনিয়োগের অঙ্ক না, 600 কোটি টাকা বিনিয়োগের অঙ্ক, কিন্তু 600 কোটি টাকা বিনিয়োগ হলেও ওখানে তো কিছু মানুষের কর্মসংস্থান হবে একেবারেই। দুই হচ্ছে যে 18 তারিখ, যেটা গত মাসে হওয়ার কথা ছিল সম্ভবত 13ই জুন, সেটা পিছিয়ে গিয়ে 18ই জুলাই হাওড়ায় হবে আমুলের যে ইনভেস্টমেন্ট, সেটা অমিত শাহ আসবেন এবং আমুলের যে ইনভেস্টমেন্টের যে কাজ, মানে যেটা আনুষ্ঠানিকভাবে সেখানে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন, এটা তো বিগ হতে পারে। এখানে আমুলও প্রায় 700 কোটি টাকারই ইনভেস্টমেন্ট, এবং এটা ক্রমশ বাড়বে আগামী দিনে। এই ইনভেস্টমেন্টের বহর বাড়বে, প্লান্টের ক্যাপাসিটি বিল্ড আরো বাড়ানো হবে, কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 650 থেকে 700 কোটি টাকারই আছে, যে হাওড়ায় যে আমুলের ইউনিটটা তৈরি হবে। এছাড়া যেটা আছে সেটা মেজিয়াতে, একটি বাঁকুড়ার মেজিয়ায়, ইনসিডেন্টালি মেজিয়ার যে সেরিমনিটা, মেজিয়াতে যে ভিত্তিপ্রস্তর স্থাপন বা এটা একটা যে শিলান্যাস হোক বা যাই হোক, এই যে অনুষ্ঠানটা, এটা 18ই জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমুলের অনুষ্ঠানটি 18 তারিখ হচ্ছে, সেই কারণে মেজিয়াতে হবে ওটা 27 তারিখ। মেজিয়াতে কি আসছে? ইস্পাত শিল্প, এবং সেখানে প্রায় 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হতে পারে। আচ্ছা, নবান্নের সূত্রে যা বলা হচ্ছে যে 10,000 ক্রোর্সের একটা ইনভেস্টমেন্ট মেজিয়াতে হবে। এবং এছাড়া দুর্গাপুরে একটি স্টিল প্লান্টের কথা বলা হচ্ছে, সেটা মোস্ট প্রবাবলি অমিত মেটালিক্স বা কিছু তারা করবেন, এবং তাদের ইনভেস্টমেন্টের টাও খুব দ্রুত, হয়তো এ মাসের শেষের দিকেই অ্যানাউন্স হয়ে যাবে, সেটা প্রায় 4,000 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট। তুমি তো অনেকগুলো খবরই আজকে শোনালে, যেমন দুটো ইস্পাত, একটা হচ্ছে তোমার মেজিয়া, একটা দুর্গাপুর, এদিকে ডানকুনিতে হচ্ছে স্পেসিফিক। আমি আগেও বলেছিলাম যে নবান্ন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে, তিনি বারবার করে বলেছেন যে স্পেসিফিক এবং টাইম বাউন্ড ইনভেস্টমেন্ট হলেই তবেই তিনি সেই উদ্বোধনে যাবেন, উদ্যোগ নেবেন, সেই ঘোষণা করবেন। তো এখানে এই যে কটা বলছি, এখনো পর্যন্ত সরকারের দাবি মানে সরকারি সূত্রের দাবি, সরকার তো এখন অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, আমরাই খবরটা করছি আগে। তো সরকারের যে সূত্রের দাবি অফিসিয়ালি এখনো করেনি, সেটা তারা বলছে যে এইগুলো সিনসিয়ার এবং সিরিয়াস প্রপোজাল, এবং এইগুলো খুব দ্রুত এগুলো বাস্তবায়ন শুরু হয়ে যাবে। পরপর করে একটা হচ্ছে আদানি আরোগ্য মন্দির নিউ টাউনে যে জমিটায়, সেটারও শিলান্যাস খুব শিগগিরই হবে। হিডকো চিঠি দিয়ে বলে দিয়েছে যে জমি আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়ে গেছে, কনসেপ্ট নোট দ্রুত পাঠান এবং আপনারা জানান যে কবে আপনারা শিলান্যাসটা করবেন। পুজোর আগে যদি হয়ে যায় তো চেষ্টা গভর্নমেন্টের তাই। সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে ডানকুনিতে 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট, লাক্স কোজি 11ই জুলাই, 18ই জুলাই হাওড়ায় আমুলের ইনভেস্টমেন্ট এবং শিলান্যাস ইত্যাদি প্রভৃতি, 27 তারিখ শ্যাম স্টিলের মেজিয়াতে অনুষ্ঠান, সেখানে ইনভেস্টমেন্টের বহর হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। তারপরে অমিত মেটালিক্সের ব্যাপারটা আমি জানি না ঠিক কবে তার সেরিমনি বা তার উদ্বোধন, তার শিলান্যাস জানি না, কিন্তু তাদেরও বিনিয়োগের লগ্নির পরিবহর প্রায় 4,000 কোটি টাকার মতো।
আর এরপরে যদি মিৎসুবিশি গভর্নমেন্টের সাথে একটা পজিটিভ ডিরেকশনে আলোচনাটা যায়, তাহলে আগামী দিনে আবার মিৎসুবিশি হবে। বা টাটার তোমার সেমিকন্ডাক্টর যেটা, কিন্তু চিফ মিনিস্টার স্পেসিফিক্যালি বলেছেন তার আগ্রহ হচ্ছে প্রতি মাসে গড়ে 2টো করে লগ্নির কথা ঘোষণা করা, হুইচ ইজ ভেরি অ্যাম্বিশাস। সত্যি পশ্চিমবঙ্গে যেখানে গত 50 বছর ধরে লক্ষ্যটা অনেক বড় লগ্নির নেই, কোনো ঘোষণা নেই, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রতি মাসে 2টো করে লগ্নির ঘোষণা হবে, বছরে 24টা। ভেরি অ্যাম্বিশাস। ভেরি অ্যাম্বিশাস, ঠিকই। ঠিক আছে, মানে এটা তো আমি দেখো, বাঙালি হিসেবে আমরা সবাই চাই পশ্চিমবঙ্গের লগ্নি আসুক, বড় লক্ষ্য থাকলেই, ঠিক আছে, কিন্তু মানে সে বলতে হয় যে ফিঙ্গার ক্রস যেন এটাই হয়, যেটা হয় যেন, ঠিক আছে, যে লগ্নি হোক পশ্চিমবঙ্গে, অবশ্যই লগ্নি হলে কাজের সুযোগ তৈরি হোক। তো এটাই আমি বলতে চাইছি যে দেখো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এগুলো পশ্চিমবঙ্গের মানুষ এই যে নীতি 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 চলেছে, রাজনৈতিক সংঘর্ষ, আজকের যে তোমার হাজার ঘটনা, বা এই যে ধরো যে আরজি করে ঘটনা, খুবই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটাই একেবারে রিপিট হলো তোমার বারুইপুরে। এই যে একটা নীতি 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 চলে এসছে, আজকে এই ভোটের যে ম্যান্ডেট, সেটা তো একটা হতাশা থেকে আসার জন্য, একেবারেই আসার একটা হোপ। তো ফলে মানুষ তো, পশ্চিমবঙ্গের মানুষ একটা 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 ফরওয়ার্ড লুকিং গভর্নমেন্ট এবং একটা প্রো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি তারা দেখতে চায়। তো আমারও মনে হয়েছিল যে এইগুলোই ভালো খবর সেদিক থেকে, যে এই খবরগুলো যাতে, কিন্তু এই খারাপ খবরগুলো আজকে সকাল থেকে আমার মধ্যেও একটা কনফ্লিক্ট কাজ করছিল যে আজকে যদি, এবং কনফ্লিক্টটা কেন কাজ করছিল, ধরো আজকে যদি আমি বলি যে 18 তারিখ অমিত শাহ আসবেন, এটা ঠিক হয়ে গেছে, এটা তো আজকে এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে নেই। আজকে এই এখনই বলছি, এখনো পর্যন্ত তুমি কোনো মিডিয়াতে দেখাতে পারবে না যে আমুলের প্লান্টের ওই যে উদ্বোধন বা শিলান্যাস 18 তারিখে হবে, অমিত শাহ আসবে, এটা কোথায় দেখতে হবে? নেই। তো ফলে আমাদের তো একটা আগ্রহ থাকে সবার আগে এই ভালো খবরগুলো জানার, দর্শকদের সামনে। এই যে এনকাউন্টারের যে খবর, তারপরে যে হাজরা মোড়ের খবর, আমি তো বুঝতে পারছিলাম না যে যে এর মাঝখান দিয়ে বক্সে ঢুকবো কোথায় দিয়ে। একদম একদম মেসি কিভাবে যে কালকে যেভাবে বক্সে ঢুকলো আর কি। হ্যাঁ, তো এই বক্সে ঢোকার রাস্তা, তারপর আমার মনে হলো তোমার সাথে আমি ধরে নিতে হবে, তোমার সাথে আমি আলোচনা করে এটাই ঠিক করলাম যে যে এই যে আমরা যেটা দিয়ে আলোচনা শুরু করেছি, যে খারাপ খবরের মাঝখানে ভালো খবর ঢেকে যাচ্ছে। তো আমার মনে হয়েছে যে আমরাও ভালো খবরের দিকে যাই এবং আমরা জানাই যে এই ডেভেলপমেন্টগুলো পশ্চিমবঙ্গে হচ্ছে, হুইচ ইজ ভেরি পজিটিভ, এবং সরকারের দাবি এইগুলো হবে। এখন আমাদের দেখতে হবে যে এগুলো কতটা টাইম বাউন্ড হচ্ছে, সেইটা নিয়ে আমাদের একটা একদম অ্যাপ্রোচ থাকবে যে 6 মাসের মধ্যে কতটা কাজ এগুলো, 1 বছরের মধ্যে কতটা কাজ হলো, শুধুই কি লিপ সার্ভিস হচ্ছে আগের মতন, ঠিক আছে, নাকি কাজের কাজ হচ্ছে। হ্যাঁ, তো এইগুলোই আমাদের দেখার। আর অনেকে ভাবতে পারেন যে এনকাউন্টার নিয়ে আমরা আলোচনা এড়িয়ে যাচ্ছি, কিন্তু আলোচনা এড়িয়ে যাওয়ার কিছু নেই। আমরা গত দুদিন কথা আমি এখনো পরিষ্কার বক্তব্য, শুরুতে যে কথাটা বলেছি, দুদিন ধরে যে কথাটা বলেছি, যে একটা বিপুল সংখ্যক মানুষ আজকে এই এনকাউন্টারের যে ঘটনাটা ঘটে গেছে, সেটাতে মনে করছেন যে হ্যাঁ এটা হয় ঠিক ছিল। এমনকি আরজি কর ঘটনার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকেও এই তত্ত্বের পক্ষেই মত দিয়েছিলেন। অভিনেতা দেব জয়নগরের আরজি করে ঘটনার কয়েক মাসের মধ্যেই জয়নগরে ঘটনা ঘটেছিল, জয়নগরে একই রকম নাবালিকার উপর অত্যাচার, এবং তারপরে খুবই অ্যাজিটেটেড, খুবই অসন্তোষের সঙ্গে দেবও বলেছিলেন যে কেন এদের শুটার সাইড করে দেওয়া হবে না, এবং তার কারণ হচ্ছে যে তিনিও এই একই রকম এনকাউন্টারের পক্ষে মত দিয়েছিলেন। তো ফলে এটার পক্ষে একটা মত আছে, কিন্তু আমাদের এডিটোরিয়ালি যে অবস্থান, সেই জায়গাটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যে জুডিশিয়ারি রোল তো থাকবে, যে বিচারের মাধ্যমে যে সেটা সংবিধান সেটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, এবং দ্রুত। মুখ্যমন্ত্রী তো বলেইছিলেন যে সরকার দাবি জানাবে আদালতে যেন এদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়, তাহলে কয়েক কিছুদিনে এদিক ওদিক। এখন সেটা মানুষেরা কি, একটা মানুষেরও তুমি দেখো সম্রাট, এটা আমিও বলছি, কিন্তু এর আর একটা অন্য দিক আছে, সেটা হচ্ছে জুডিশিয়াল ব্যবস্থায় যে ডিলে, ধরো সেই ডিলেটাতেও মানুষ মনে করে যে আবার দীর্ঘসূত্রিতায় তার চেয়ে এবং চোর নিপটে গেছে, ভালো হয়েছে, খরচ হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলবো যে এইটা কোনো উন্নত দেশে এটা
এটা অভিপ্রেত নয় কোথাও গিয়ে। তাহলে এটা লং টার্মে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি, এটা তো আমি বলেছি আমাদের এডিটোরিয়াল স্ট্যান্ড। একদম। এটা নিয়ে মানুষ মানে তার প্রত্যেকেরই নিজের নিজের মত আছে, প্রত্যেকেই সমালোচনা করতে পারে। আর হাজরা মোড়ের ঘটনা নিয়ে আর কিছু বলার নেই। বরং এই ধরনের ঘটনা যত কম হয় তত আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম শিল্পবান্ধব পরিবেশ বরং আরো দ্রুত, এটা যত কম হবে, এটা যত বাড়বে লগ্নিকারীদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এই নীতি পরিবেশ কাটিয়ে ওঠাটা যত দ্রুত পশ্চিমবঙ্গ সুস্থতার দিকে এগোবে, একেবারে সেটাই হচ্ছে লক্ষ্য হওয়া উচিত। একদম সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলি আমরা, রাজ্য এগিয়ে চলুক, এবং যার জন্য আমাদের একদম সঠিকভাবে ব্যাখ্যা করব তখন এবং ক্রিটিক্যাল, আমরাও ক্রিটিক্যাল একটা ভিউ নিয়ে তখন চলবো যে ধরুন আজকে যে ইনভেস্টমেন্টের কথা গভর্নমেন্ট বড় মুখ করে অ্যানাউন্স করছে, সেটা যদি 6 মাসে অগ্রগতি না হয়, কোনো শিল্প সংস্থাকে জমি দিয়ে দেওয়া হলো, তারা হয়তো সেখানে একটা ইটও গাচ্ছেন না, ফেলে রেখে, তখন আমাদের যেতে হবে যে হ্যাঁ সত্যি একটা ইট গেঁথেছেন, তা 6 মাস হয়ে গেল, 6 মাসে ওই কটা ইট গাঁথলেন, ইট গাঁথার অগ্রগতি কি আছে? তাহলে কি এটাই পশ্চিমবঙ্গ চেয়েছিল শুধুমাত্র ঘোষণা? তো সেইটা সময় আসেনি, তখন ক্রিটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে তখন যাওয়া যাবে। একদম ক্রিটিক্যাল অ্যাপ্রোচের সময় পড়ে রয়েছে। এই যে নতুন নতুন যে ডেভেলপমেন্ট হচ্ছে, একটা প্রো ইনভেস্টমেন্ট একটা সিনারিও তৈরি হচ্ছে, লগ্নিকারীরা আসছেন, বিনিয়োগের শুধুমাত্র আগ্রহ প্রকাশ করছেন না, এই যে 2 মাস এখনো পর্যন্ত হয়নি যে তার মধ্যেই, এবং 11 তারিখটা কেন? হ্যাঁ 11 জুলাইটা কাকতালীয় নয়, কিন্তু খুব সুচিন্তিত। কারণ 11ই মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর প্রথম দিন নবান্নে গিয়েছিলেন। তাহলে 11ই মে থেকে 11ই জুলাই, ঠিক 2 মাসের মাথায় 60 দিনের একটা ছোট লগ্নির ঘোষণা হলো, 600 কোটি টাকা, সেটা ঘোষণা, অফিসিয়াল ঘোষণা, আবার 18 তারিখ, তারপর 27 তারিখ, তারপরে এভাবে চলতে হবে। মানে এভাবে যদি চলে এই মাসেই দেখা যাচ্ছে 3টে। মুখ্যমন্ত্রীর টার্গেট হচ্ছে অন্তত মাসে 2টো, তুমি যেটা বললে, বছরে 24 খানা। অত্যন্ত মানে একটা খুব স্থির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন খুব দ্রুত, এবং সেটা যত তাড়াতাড়ি হয় সেটাই ভালো, এটা দেখার। এবং আমরা যদি সেগুলো যদি না হয়, শুধু যদি এই গাঁথনি হয়ে পড়ে থাকে, আমরা নিশ্চিতভাবেই আবার আমরা ক্রিটিক্যালি সেটাও অ্যানালাইজ করব। তো আপাতত হোপ ফর দ্য বেস্ট, আশার আলো নিয়েই আমরা চলি আপনাদের মতোই। আজ এ পর্যন্তই, কিছু ভালো খবর আমরা দিলাম আপনাদের দিনের শেষে। দেখতে থাকুন দ্য ওয়াল।